আমরা যখনই যে প্রজেক্টে কাজ করি আমাদের প্রজেক্টের কিন্তু একটা স্পেসিফিক আউটলাইন থাকা দরকার। কারণ প্রজেক্টের যদি আউটলাইন না থাকে দেখা যাবে প্রজেক্টের আগামাথা থাকতেছে না, বাংলা ভাষায় বলতে গেলে প্রজেক্ট ঝুলে যায়, আমাদের মোটিভেশন চলে যায়, আমরা বুঝতে পারি না যে আসলে প্রজেক্টটা নিয়ে কেমনে আগাবো, কিছুদিন হয়তো বা কাজ করি এক্সাইটমেন্টের চোটে আবার কাজ আগায় না। সো এই প্রবলেমগুলো কেন হয়? কারণ হচ্ছে আমাদের ক্লিয়ার একটা ভিশন থাকে না, টিম বুঝতে পারে না যে সে কীভাবে আগাবে। এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে খুব ইন্টারেস্টিং। এই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে স্মার্ট গোল ফ্রেমওয়ার্ক। সো শুনতে স্মার্ট লাগতেছে, এটাকে আসলে স্মার্ট বানিয়ে দেবে ওরকম কিছু না। স্মার্টের প্রত্যেকটা লেটারের পিছনে কিন্তু এক একটা করে ওয়ার্ড লুকানো, এবং এই এক একটা ওয়ার্ডে ডিফাইন করে দেবে যে আপনি এই ফ্রেমওয়ার্কটা কীভাবে আপনার প্রজেক্টে অ্যাপ্লাই করবেন। সো প্রথমে আসি স্মার্টের এস দিয়ে বোঝানো স্পেসিফিক। আপনি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্টের কিন্তু স্পেসিফিক গোল থাকা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার ওই স্পেসিফিক গোলটা যাতে টিমের মধ্যে ওয়েল নোন হয় এটা খুবই জরুরি। এরপর যদি আসি এম দিয়ে হচ্ছে মেজারেবল। আপনি যেই গোল নিয়ে কাজ করেন সেই গোলটা যেন মেজারেবল হয়। ধরেন আপনি চিন্তা করলেন আপনি প্রত্যেকদিন সকালে উঠে হাঁটবেন। এখন আপনি যদি বলেন আমি প্রত্যেকদিন সকালে উঠে হাঁটবো, এটা কিন্তু মেজারেবল না। কিন্তু আপনি যদি বলেন আমি প্রত্যেকদিন সকালে উঠে 5 কিলোমিটার হাঁটবো, তখন কিন্তু জিনিসটা মেজারেবল। সো সেম প্রজেক্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনার এরকম একটা স্পেসিফিক মেজারেবল অ্যামাউন্ট থাকাটা জরুরি। এরপর যদি আসে এতে হচ্ছে অ্যাটেইনেবল। অ্যাটেনেবল মানে হচ্ছে যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন একটু চিন্তা করেন, আপনি এমন কিছু প্রমিস করে বসলেন যেটা আসলে আপনার সাথে যায় না। আপনি যদি এখন কাউকে বলেন যে আমি তোমার জন্য আকাশ থেকে চাঁদ পেরে নিয়ে আসবো, এটা তো আসলে পসিবল না, বা এটা আসলে কিন্তু আপনার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। সো সেই রকম হচ্ছে আপনি যেই জিনিসটা নিয়ে আগাচ্ছেন, আপনার যে গোলটা যাতে অ্যাটেইনেবল হয়, গোলটা যাতে আপনার যে রিসোর্স আছে বা আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এরপর যদি আসি আর দিয়ে বোঝানো হয় রিলেভেন্স। আপনি যেই গোল নিয়ে কাজ করতেছেন সেটা কি আপনার কোম্পানি বা আপনার অবজেক্টিভের সাথে রিলেভেন্ট? যদি রিলেভেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা হিউজ রেড অ্যালার্ট। আপনি যেই প্রজেক্ট নিয়ে কাজ করেন বা যাই নিয়ে কাজ করেন এটা অবশ্যই আপনার স্পেসিফিক গোল বা পারপাসের সাথে রিলেভেন্ট হওয়াটা জরুরি। এবং ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টি দিয়ে বোঝানো হয় টাইম বাউন্ড। প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক টাইম বাউন্ড থাকাটা জরুরি। কারণ আপনি যদি এমনিতে চিন্তা করেন যে আমি আজকে 40 কেজি ওজন কমায় ফেলবো, এইভাবে বললেন, সো কোনো টাইম বাউন্ড নেই, আপনার মধ্যে মোটিভেশন কাজ করবে না, আপনি জাস্ট রিল্যাক্সে থাকবেন, আপনি নিজেও বুঝবেন না যে কখন যে আপনি ওই প্রমিস থেকে অনেক দূরে সরে গেছেন। সো মেক ইট এ টাইম বাউন্ড। আপনি জিনিসটাকে এভাবে করেন, আপনি একটা স্পেসিফিক টাইম দেন। আপনি বলেন যে আমি 1 মাসে 40 কেজি কমায় ফেলবো। সো যখন আপনি একটা টাইম বাউন্ড দেবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা ম্যাপিং ক্রিয়েট হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু কাজ কতটুকু সময় করতে হবে। সো সেম জিনিসটা কিন্তু আপনার প্রজেক্টের ক্ষেত্রেও ট্রু। আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করতেছেন এই স্মার্ট গোল ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনি কিন্তু খুব ইজিলি একটা প্রজেক্টকে ডিফাইন করতে পারবেন, এবং এটা একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং দিবে শুধুমাত্র অ্যাজ এ ডিজাইনার আপনার জন্য না, একটা প্রজেক্টের যারা হচ্ছে স্টেক হোল্ডার থাকতেছে, যারা ফাউন্ডার থাকতেছে, তারাও বুঝতে পারবে তাদের প্রজেক্টটা কোন দিকে যাচ্ছে বা তাদের প্রজেক্টটা নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, তারা কি ঠিকভাবে আগাচ্ছে কিনা, এবং অন্যান্য যারা থাকতেছে টিম মেম্বার তাদের মধ্যে একটা বেটার অ্যালাইনমেন্ট কিন্তু চলে আসবে। এই স্মার্ট গোল ফ্রেমওয়ার্কের তাহলে বেনিফিট কি? সিম্পলি প্রথমেই আসতেছে ক্ল্যারিটি। আপনি যখন কোনো একটা রেস ট্র্যাকে দাঁড়ান, ধরেন আপনি দৌড়াবেন, রাইট, রেস ট্র্যাকে দাঁড়ালেন, সো শুরু থেকে আপনার কিন্তু নিশানা সবসময় থাকে রেস ট্র্যাকের শেষ কোথায়। সেরকম আপনি যদি একটা প্রজেক্টের ব্যাপারে পুরোপুরি আইডিয়া থাকে তখন আপনি কিন্তু জানেন যে এটার জন্য আপনাকে কতদূর দৌড়াতে হবে, কি করতে হবে। সো সেই রকমই স্মার্ট গোলে কিন্তু আপনার এই ক্ল্যারিটিটা থাকে, যেহেতু প্রজেক্টের ব্যাপারে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। এরপর চলে আসতেছে ফোকাসের ব্যাপারটা। আপনি যখন জানেন যে আপনার প্রজেক্টে কী কী জিনিস থাকতেছে, প্রজেক্টের মধ্যে আর কী কী জিনিস আপনার বাকি আছে, তখন কিন্তু আপনি জানেন যে কোন জিনিসগুলোতে ফোকাস দেওয়াটা জরুরি। আপনার প্রজেক্টের অবজেক্টিভ অনুযায়ী কিন্তু আপনি অ্যাক্টিভিটিসগুলোকে প্রায়োরিটাইজ করতে পারবেন। এরপর যদি চিন্তা করি, এরপর চলে আসতেছে আপনার রেসপন্সিবিলিটিস। কারণ এই যে আপনি আপনার প্রজেক্টের পুরো ব্যাপারটা নিয়ে জানেন এবং পুরো ব্যাপারে কিন্তু একটা টাইম বাউন্ডিং ব্যাপার আছে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সো যখন এই নির্দিষ্ট সময়ের ব্যাপারটা চলে আসে তখন কিন্তু আমাদের মাথায় একটা অটোমেটিক্যালি অ্যালার্ম ট্রিগার হয় যে আতিক তোমাকে কিন্তু এই 10 দিনের মধ্যেই কাজটা শেষ করতে হবে। সো যে রেসপন্সিবিলিটিসের যে ফিলিংটা, এটা কিন্তু আপনার ওই টাইম বাউন্ডের জায়গাটা থেকেই আসে। ধরেন আপনার কোম্পানি আপনাকে হুট করে বললো যে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে চাই, এবং আপনি জানেন যে এই প্রোডাক্টের অলরেডি অনেকগুলো ইউজার মার্কেটে আছে, কারণ অলরেডি কিছু কোম্পানি সার্ভিস দিচ্ছে। সো এই জায়গায় আপনি কিভাবে রিসার্চটা করবেন? হেয়ার কামস দ্য কম্পিটিটিভ অ্যানালাইসিস।
কম্পিটিটিভ অ্যানালাইসিসে মূলত আপনার কারা কম্পিটিটর আছে এটা আপনাকে ডিফাইন করতে হবে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আপনার টার্গেট মার্কেট কেমন, আপনার কম্পিটিটররা মার্কেটে কেমন করতেছে, তাদের এক্সপিরিয়েন্স কেমন, এই জিনিসটা অ্যানালাইজ করা, তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে কি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা, তাদের অপরচুনিটিসগুলো কি, এই সব কিছু মিলিয়ে যে ডিটেলসে আপনি একটা রিসার্চ বা অ্যানালাইসিস করবেন, এটাই হচ্ছে মূলত কম্পিটিটিভ অ্যানালাইসিস। এই যে কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে এত কথা বললাম, এবার চলেন দেখে আসি আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস কীভাবে করবেন। প্রথমেই চলে আসে আপনার টার্গেট মার্কেট ডিফাইন করা। আপনি কোথায় আসলে আপনার এই প্রোডাক্টটাকে প্লেসমেন্ট করাতে চান, আপনার এই প্রোডাক্টের ইউজার কারা, তাদের নিডটা কি ঠিকভাবে ফুলফিল হচ্ছে, তাদের কি এক্সট্রা কোনো এক্সপেকটেশন আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটু রিসার্চ করা। এরপর চলে আসতেছে আপনার কম্পিটিটর কারা, এদেরকে আইডেন্টিফাই করা। মূলত দুই ধরনের কম্পিটিটর মার্কেটে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর আর একটা হচ্ছে ইনডিরেক্ট কম্পিটিটর। সো ডিরেক্ট কম্পিটিটর কারা? ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে যারা আপনার মতো সেম সলিউশনটা সেল করতেছে সেম ইউজারদের কাছে। আর ইনডিরেক্ট কম্পিটিটর হচ্ছে যারা হয়তো বা কোনো একটা অল্টারনেটিভ সলিউশন সেল করতেছে যেটা ইনডিরেক্টলি আপনার বিজনেসে ইম্প্যাক্ট ফেলতে পারে। সো এই যে আমি এখন কম্পিটিটর পেয়ে গেলাম এই স্টেজে এসে, এখন এদের যে প্রপোজড প্রোডাক্ট বা সার্ভিস এইগুলো নিয়ে কিন্তু আমাকে ডিটেইলে এখন অ্যানালাইজ করতে হবে। তাদের প্রোডাক্টের কী কী এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলোকে দেখা, তাদের প্রোডাক্টের এক্সপিরিয়েন্সগুলো থেকে কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন কোন জায়গায় আসলে ইমপ্রুভ করা পসিবল, ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা এবং ওভারঅল হচ্ছে এই জিনিসগুলোকে নোট নিয়ে হচ্ছে সাজানো। এরপর চলে আসে আপনার হচ্ছে স্ট্র্যাটেজি ডিফাইন করা। যেহেতু এখন আমি আমার কম্পিটিটরের ব্যাপারে সব কিছুই জানি, মোটামুটি বেশ ভালো একটা আইডিয়া চলে আসছে পুরো জিনিসটাকে নিয়ে, এবার এটা নিয়ে আমাকে কিন্তু নতুন একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, যেভাবে আমি চাচ্ছি যে এক্সিস্টিং যে সলিউশনগুলো আছে সেটা থেকে বেটার কিছু বের করে নিয়ে আসতে। এই যে এতক্ষণ ধরে বক করলাম কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে, এটার বেনিফিট কি? ডেফিনেটলি বেনিফিট আছে। প্রথমত হচ্ছে ইমপ্রুভড ইউজার এক্সপিরিয়েন্স। একটু চিন্তা করেন, মার্কেটের গতানুগতিক ধারার যে সলিউশনগুলো আপনি দেখলেন সেগুলোর ক্ষেত্রে খুব কমন একটা ব্যাপার হতে পারে যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ না, সেখানে অনেক কিছুর জায়গা থাকতে পারে যেখানে আপনার ইনপুট থাকতে পারে। সো আপনি একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স সহ কিন্তু প্রোডাক্ট ডেলিভার করতে পারেন। এরপর চলে আসে আপনার ব্র্যান্ডকে ডিফারেন্সিয়েট করা, আপনার প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করা। তো এই যে গতানুগতিক ইউজার এক্সপিরিয়েন্স এবং তার সাথে আপনি একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছেন, এটা কিন্তু আপনার ব্র্যান্ডকে অন্যরকম একটা এস্টাবলিশমেন্ট দেয় আপনার ইউজারদের মাইন্ডসেটে। এবং আপনি যদি ব্র্যান্ড ইমপ্রেশনটা ওভাবে ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনার ইউজার রিটেনশন কিন্তু অনেক বাড়বে এবং দিন শেষে আপনার প্রোডাক্ট কিন্তু বেটার ওয়েতে আইডেন্টিফাই হবে। এবং ফাইনালি আমি যদি বলি মার্কেট শেয়ার ইনক্রিজ করা, কারণ একটা মার্কেট নিয়ে আপনি যখন রিসার্চ করবেন আপনি দেখবেন যে সেই মার্কেটে কী কী ফাঁকফোকর আছে এবং ওই ফাঁকফোকরগুলো দিয়ে আপনি কিন্তু আরও বেটার কোনো অফারিং নিয়ে আসতে পারেন যেটা তারা যতটুকু মার্কেট কাভার করতেছে তার চেয়েও বড় মার্কেট আপনাকে কাভার করতে হেল্প করবে।